আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে থাকবেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আরও থাকবেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমি শুরুতেই শুভেচ্ছা জানিয়ে নিতে চাই জাহেদ চৌধুরী, আপনাকে দীর্ঘদিন পর আমার দেশ নতুন যাত্রা শুরু হলো, কেমন লাগছে, কি পরিকল্পনা, কিভাবে দেখছেন এই সময় এসে আবার নতুন যাত্রাকে? ধন্যবাদ আপনাকে। আসলে অবশ্যই এটা একটা আনন্দের মুহূর্ত এবং আমি আরও আনন্দিত যে আমার দেশের শুরুতে আমরা যারা ছিলাম, মাসুদ কামাল ভাইও আমার দেশের সঙ্গে ছিলেন। আমরা একসঙ্গে আজকে থেকে 2 দশক আগে এই পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল এবং অক্লান্ত পরিশ্রম করে আমরা শুধু সাংবাদিক নয়, আমার মনে হয় যে সর্বক্ষেত্রে আমাদের একটা ভূমিকা শুরুতেই ছিল এবং আমরা এই পত্রিকাটির সাংবাদিকদের একটা পত্রিকা আমার দেশে একটা পরিবার হিসেবে গড়ে উঠেছিল। এটা হলো আমার দেশের আর একটা বৈশিষ্ট্য, আমাদের পারস্পরিক সম্পর্কটা ছিল। তো আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার সংবাদকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আসলেই খুবই আনন্দ আপ্লুত, কারণ এক যুগ ধরে এই পত্রিকাটির প্রকাশনা স্বৈরাচারী পতিত শেখ হাসিনার সরকার এটা বন্ধ করে রেখেছিল এবং এটা গায়ের জোরে বন্ধ করে রাখা হয়েছিল। এটা মাসুদ ভাইও জানেন, আপনারাও জানেন। এবং আমরা বহুভাবে আদালতের শরণাপন্ন হয়েছি, বিভিন্নভাবে সরকারের শরণাপন্ন হয়েছি, কিন্তু এই পত্রিকাটির প্রকাশনা আমরা পুনঃপ্রকাশ করতে পারিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মুক্ত সংবাদ প্রকাশের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়েই মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরে এসেছেন। উনি নির্বাসনে ছিলেন এবং তার উপর কেউ অত্যাচার নির্যাতন হয়েছে এটা আপনারা সবাই জানেন। তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তার নামে 124টি মামলা দেওয়া হয়েছে। উনি মোট 3 দফায় জেল খেটেছেন। অতীতে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে 2 দফায় এবং হাসিনা সরকারি দেওয়া আরেকটি মামলায় সর্বশেষ বর্তমান সরকারের আমলেও তিনি কয়েকদিন জেল কেটেছেন, 3 দফায় জেল কেটেছেন। কিন্তু তারপরেও উনি এই পত্রিকাটির হাল ধরে এই পত্রিকাটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন এবং আমরা যারা তার সহকর্মী ছিলাম আমরা তাকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছি এবং যৌথ প্রচেষ্টায় খুবই অল্প সময়ের মধ্যে আমরা পত্রিকাটি আজকে পুনঃপ্রকাশ করতে পেরেছি। এবং আজকে প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমাদের এত ব্যাপক সাড়া পেয়েছি যেটা আমরা কল্পনারও বাইরে। আমাদের ইউটিউব চ্যানেল ট্রায়াল রান চলা অবস্থায় প্রায় 2 লক্ষের কাছাকাছি আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে ট্রায়াল রান অবস্থায়। মানে আমরা আজকে ফর্মালি 22 তারিখে আমাদের পত্রিকা উদ্বোধন হলো, অনলাইন হলো এবং ইউটিউব চ্যানেল, কিন্তু ইউটিউবটাকে আমরা আজকে থেকে দিন 10 আগে ট্রায়াল রান নিয়েছিলাম, এর মধ্যে প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। একই অবস্থা আমাদের ফেসবুক পেজের মধ্যেও এবং অনলাইনটা আজকে আমরা ফর্মালি শুরু করেছি এবং আমরা আশা করি আজকে আপনারা দেখছেন যে আমার হাতে পত্রিকার একটি কপি রয়েছে, আমি আসার সময় হাতে করে নিয়ে আসছিলাম আজকের পত্রিকাটি এবং এটা একটা অনুসন্ধানী রিপোর্ট। আমাদের এক্সিকিউটিভ এডিটর যিনি আপাতমস্তক একজন সাংবাদিক, কামাল ভাই ভালো করে চিনেন, সৈয়দ আফজাল আহমদ, আজকে থেকে প্রায় 40 বছর আগে উনি ফিলিপস পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছিলেন। উনি 40 বছর পর এসেও এটা অনুসন্ধানী রিপোর্ট করেছেন যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা এবং এটা ব্যাপক সাড়া জাগিয়েছে আজকের তার এই রিপোর্ট। অবশ্যই শুভকামনা থাকলো আপনাদের জন্য। নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও শুনবো আমি নানা বিষয়ে আলোচনা। আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই যে সংবিধান সংস্কার কমিশন সেটি জানুয়ারি 7 তারিখে সেই রিপোর্টটি দেবে। আমার কথা হচ্ছে যে এই সংস্কারের পরেও কি আসলে মানে কি মনে হচ্ছে যে জনগণের যে অধিকার সেটি কি প্রতিষ্ঠা হবে কিনা, বা সংবিধান কি আসলেই প্রাসঙ্গিক থাকবে কিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায়? না, আপনার ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু আমার দেশ নিয়ে কথা বলতে চাই। এটা এই কারণে যায় যে এই মানে আপনার পত্রিকাটার সঙ্গে আমার নিজেরও কিছু ইমোশন জড়িত আছে। এই পত্রিকাটা যখন প্রথম বের হয় 2004 সালে, তখন জাহেদ চৌধুরী, আমি, আমাদের অনেকেই এর সঙ্গে জড়িত ছিলাম কিন্তু আমরা। এবং কেবল তাই না, তারও কয়েক মাস আগে থেকে এই পত্রিকাটা কীভাবে বের করতে হবে, কি হবে পলিসি, সারা দেশে আমরা কিন্তু ঘোরাঘুরি করেছি এবং করেছি কাজটা। সেই পত্রিকাটা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, মাঝখানে পত্রিকা হয়তো পলিসিতে কিছু চেঞ্জ আসছিল, অনেক কিছুই হয়েছে, তারপর আবার নতুন করে বের হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাসী এবং আমি মনে করি যে সব পত্রিকার সব নিউজই কিন্তু আপনার পছন্দ হবে তা না, কিন্তু পত্রিকা বন্ধ করার যে একটা প্রবণতা, এটা হলো স্বৈরাচারী প্রবণতা।
সেই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে আমি মনে করি আজকে যেটা বেরোতে পেরেছে এটা হলো সেই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে দেশে মানুষ যে আসলে ওই প্রবণতাটাকে মেনে নেয় না, বড় প্রমাণ হলো এই পত্রিকাটা নতুনভাবে আত্মপ্রকাশ করা। এবং আমি নিজেও কিন্তু আজকে সকালে 2-3 বার হকারদের কাছে যে খুঁজে এই পত্রিকাটা পাইনি, আজকে এটা এত চলেছে। তো আমি মনে করি বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার জগতে এটা একটা নতুন ঘটনা যে একটা পত্রিকা প্রথম দিনে এত বেশি জনপ্রিয়তা লাভ করতে পারে। আগামী দিনেও আমি আশা করবো জাহিদ চৌধুরীদের নেতৃত্বে ওনারা যারা আছেন সবার নেতৃত্বে এবং সবাই আমার পরিচিত মুখ, আমি এই পত্রিকার শুভকামনা করি। এখন আপনি যে প্রসঙ্গটা তুলেছেন প্রথমে, এই যে আপনার, এবং তিনি আরেকটি কথা বলেছেন যে বয়স সীমা কমানো যাতে তরুণরা নেতৃত্বে আসতে পারে। আলী রিয়াজ এটি বলেছেন যে সংসদে যাওয়ার ভোট মানে জনপ্রতিনিধি হওয়ার বয়স সীমা যেন কমানো যায়, সেই ব্যাপারটিও যাতে তরুণরা না, বয়স সীমা কমানোর ব্যাপারটা আমি কিন্তু সমর্থনই করি। কারণ আমাদের দেশে এখন হয়েছে জানেন কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আপনার এই যে আপনার প্রযুক্তির যে ব্যাপক প্রভাব এবং যে বিস্তার, মানুষের আসলে জ্ঞান বুদ্ধি আপনার জ্ঞান চক্ষু খুলতে অত সময় এখন আর লাগে না। 16 বছর হতে পারে, আমি মনে করি যে ভোটের জন্য 16 বছরের একটা তরুণের নিশ্চিত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে কি করতে হবে। কেন এই আন্দোলনে কি 16-17 চেয়ে কম বয়স্ক ছেলেরা সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে? কে সিদ্ধান্ত নিয়েছে? মানে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সেই আন্দোলনের নামার প্রভাব কি আন্দোলনে পড়েনি? পড়েছে তো। সেটা যদি হতে পারে তাহলে ভোটের ক্ষেত্রে থাকবে না কেন? তাদের একটা মতামত থাকতে পারে। আমি মনে করি এই সমস্ত এগুলি কিছু কিছু বেসিক চেঞ্জ, মানে ওনার বয়সের যে চেঞ্জের কথাটা বললেন আপনি, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যে আসলেই বেসিক কিছু কাজ করার চেষ্টা করছেন, নতুন কিছু চিন্তা করার কথা ভেবেছেন, এটা আমার কাছে অভিনব লেগেছে এবং আমার কাছে ভালো লেগেছে, আমি এটাকে পছন্দ করছি। আর কিন্তু সমস্যাটা কি জানেন, সমস্যাটা হলো এখন কিন্তু আলী রিয়াজ যিনি প্রধান ছিলেন, ওনাকেই বলবো, উনি আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে আমার শিক্ষক ছিলেন ইউনিভার্সিটিতে, আমি ওনাকেও বলবো, স্যারকে আমি অনুরোধ করবো, এখন কিন্তু আপনাদের একটু চামড়াটা মোটা করতে হবে। মোটা করতে হবে কেন, যে এটা তো হয়ে যাচ্ছে, নানা ধরনের সমালোচনার মুখে কিন্তু এখন আপনার পড়তে হবে। অনেকেই সমালোচনা করবেন, হয়তো আপনি 20টা ইস্যু এনেছেন অথবা 100টা পয়েন্ট এনেছেন, একটা পয়েন্ট যার পছন্দ হবে না সে কিন্তু এই একটা পয়েন্ট নিয়ে কিন্তু আপনাকে তুলোধনা করার চেষ্টা করবে। তো এই কাজে খেপা যাবে না, খেপে গেলে হবে না, সহ্য ক্ষমতা বাড়াতে হবে। এবং তারপর কি হয় দেখা যাক, আমরা এটা নিয়ে তো ওনারা তো পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসার পর কি হবে। তবে আমি সবসময় চাইব যে দেখেন আলটিমেটলি কিন্তু একটা সংবিধান সংস্কারের এগুলো হলো আমাদের প্রস্তাব, এটা কিন্তু চূড়ান্ত কিছু না। এই প্রস্তাবগুলি পলিটিক্যাল পার্টিগুলো বিবেচনা করবেন, তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা চিন্তা করবেন এবং আলটিমেটলি এটা কিন্তু পাস হতে হবে গণপরিষদে। মানে সংবিধান সংশোধন করার একমাত্র এখতিয়ার হলো জনগণের। এখন জনগণের পক্ষ হয়ে জনগণের যারা প্রতিনিধি তারা করবেন কাজগুলো। কিন্তু কাজে ওনাদের এই প্রস্তাবগুলো পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের আলোচনার মধ্যে নেবেন, নিয়ে তারা একটা জাতীয় ঐক্যের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছবেন এবং তারপর তারা এই প্রতিশ্রুতি এদেরকে দিবেন যে আমরা যখন ক্ষমতায় যাব অথবা আমরা যখন সংসদে যাব তখন আমরা এটাকে একদম 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 পরিষ্কার। দুজনই থাকুন আমার সাথে, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো নানা প্রসঙ্গে নিশ্চয়ই আপনাদের দুজনের সাথে আলোচনা হবে। আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমার সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী। জাহিদ চৌধুরী, আপনার কাছে যেতে চাই, শেখ হাসিনা এবং তার ছেলের যে দুর্নীতির অর্থ কথা যেটি বলা হচ্ছে সেটি অনুসন্ধান করছে দুদক, ফেরানোর ব্যাপারে কতটা আশাবাদী? আদৌ কি ফেরানো যাবে কিনা? কারণ আমরা এর আগেও দেখেছি পাচার করা কোটি কোটি ডলার সেগুলো গেছে, কতটা সম্ভব ফিরিয়ে আনা? দেখেন, এই শেখ হাসিনা সরকারের অন্যতম তার বিরুদ্ধে যে অভিযোগটি সেটা হলো যে দুর্নীতিতে এমনই নিমজ্জিত হয়েছিল যে বাংলাদেশের 2 লক্ষ কোটি টাকা, তাই না মাসুদ ভাই? আমি যদি ভুল না বলে থাকি স্ট্যাটিস্টিক্সটা, যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, 300 মিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। এত বড় অ্যামাউন্ট, যেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিগার আসে যে এতগুলো পদ্মা সেতু হতে পারতো, এতটা হতে পারতো, যে ইটস এ হিউজ অ্যামাউন্ট। এবং সবার সামনে দিয়ে এই টাকাগুলো কিন্তু বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ব্যাংকগুলো লুটে নেওয়া হয়েছে এমনভাবে যে আমরা যারা ভয়েস রেজ করছিলাম এটা কিন্তু একবার চাপা পড়ে যাচ্ছিল, কারণ এক শ্রেণীর মিডিয়া এইগুলোকে সাপোর্ট করেছে ওই সময়, পুরো সময়টাতে। কামাল ভাই তো এটা রাজসাক্ষী হয়ে আছে, উনি বিভিন্ন সময় এগুলো বলেছেন, এগুলো নিয়ে কথা বলেছেন। আমরা কথা বলার সুযোগটাও পাই নাই, আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল, যে আমরা মিডিয়াতে আসার সুযোগটাও পাই নাই। অপরাধ ছিল যে আমার দেশের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। এনিওয়ে, এখন
আমি বর্তমান সরকারের কাছে এবং যারা ভবিষ্যতে আসবে তাদের কাছে সারা দেশবাসীর প্রত্যাশা, একজন সাংবাদিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আমারও যে প্রত্যাশা সেটা হলো যে এই পাচার করা টাকাগুলো যারা পাচার করেছে তাদের প্রত্যেককে একে একে বিচারের মুখোমুখি করা এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনা। এখন আপনার প্রশ্ন যেটি যে এই টাকা আদৌ ফিরিয়ে আনা সম্ভব কিনা, আমরা অতীতে দু একটা ছোটোখাটো নজির দেখেছি এইরকম টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে, কিন্তু প্রপাগান্ডাটা বেশি ছিল, কিন্তু অতীতের চেয়ে কয়েক শতগুণ পাচার হয়েছে। আমরা অর্থ উপদেষ্টার বক্তব্য মাঝে মধ্যে শুনি কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য শুনি, সরকারের পক্ষ থেকে তো অর্থ উপদেষ্টাই প্রতিনিধিত্ব করেন, উনি বলবেন, কিন্তু আমরা আশা করি যে এই টাকাগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত যত প্রক্রিয়া আছে সরকার সবগুলো উদ্যোগ নেবে, সবগুলো রাষ্ট্রের সাথে, যদিও এটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে কিছু টাকা ফিরিয়ে আনা, পুরো টাকা না হলেও কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব। এই ক্ষেত্রে সরকারের আন্তরিকতা এবং তাদের দক্ষতার উপর নির্ভর করবে। আরেকটি প্রশ্ন আপনি যেটা করছেন যে তাদেরকে ফিরিয়ে আনার প্রসঙ্গ যদি আপনি বলে থাকেন যারা এই অর্থ পাচারের সাথে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এটা ফিরিয়ে এনে করেন কিংবা বাইরে রেখে করেন, আপনি যদি তাদেরকে সত্যি সত্যি তাদের আইনের বিচারের মুখোমুখি করতে পারেন এবং তারা কিভাবে দুর্নীতিগুলো করেছিল সেই বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারেন, তাইলে দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভবিষ্যতে কেউ এই জাতীয় কাজ করতে 5 বার চিন্তা করবে। এবং এখানে একটি বিষয় আমি আমার দেশের, আপনি এটা পরিচয় দিয়েছেন, আজকে থেকে আমরা বাজারে আসছি এটা বলছেন, আমাদের একটা চেষ্টা থাকবে একজন সাংবাদিক হিসেবে, অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসেবে আমরা চেষ্টা করব এই পাচারগুলো কিভাবে হয়েছে, কারা করেছে, কোথায় আছে সেইগুলো একে একে তুলে আনতে। এবং আমি মনে করি যে বাংলাদেশের মিডিয়ার এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু গত 3-4 মাসের যদি ঘটনা বলি, আমি বলি যে এটা যেভাবে এই বিষয়গুলো আসা উচিত ছিল মিডিয়ায় সেগুলো কিন্তু আসেনি। এটা কেন আসেনি এর জবাব জানা নেই। আমরা চেষ্টা করব যতদূর নিয়ে আসা যায় এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। জি, মাসুদ কামাল। জি, এই যে পাচার করা বিপুল পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে, প্রায় $300 মিলিয়ন পাচারের অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্যরা, তার ছেলে, ফিরিয়ে আনা কতটা সম্ভব বলে মনে করেন? এবং ইন্টারপোলের একটি এটা একটা পৃথিবীর কঠিনতম কাজ, এটা পৃথিবীর কঠিনতম কাজ, এটা আপনি আনবেন কীভাবে? তবে একটা জিনিস হলো কি, এক্ষেত্রে যে জিনিসটা হয় কি, ধরেন ব্যক্তিগত সম্পর্ক একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর ইউনূসের সঙ্গে বিদেশের অনেক দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। উনি যদি তাদেরকে বলেন, একটা নিয়ম আছে, আপনি ইংল্যান্ডে যদি টাকা নিতে চান তারা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে তুমি টাকাটা কোত্থেকে এনেছ, একটা সোর্স তারা জিজ্ঞাসা করে। আবার দেখেন একটা কথা আছে, বজ্রটনি ফসকা গেরো, এটা কীভাবে হয়? যেমন ইংল্যান্ডে আপনি যদি মানে 10,000 পাউন্ডের বেশি কোথাও ব্যাংকে টাকা রাখেন, সেখানে আপনি জিজ্ঞাসা করবে কোত্থেকে তুমি টাকাটা আনছো। কিন্তু যদি এই টাকাটা আপনি কোনো ক্যাসিনোর থেকে আনেন তাহলে জিজ্ঞেস করবে না, কারণ ক্যাসিনোতে তো আপনি 10 টাকা নিয়ে $1 মিলিয়ন জিততে পারেন, কাজে ওখানে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আমাদের এখানে যারা টাকা পয়সা নেয় এরকম, আর অনেকে আমরা যেটা দেখেছি সাইফুজ্জামান চৌধুরী সাবেক অনেকে কিন্তু এরকম করে, এখানে তো টাকাটা নিয়ে ধরেন আপনার, উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার 10,000 পাউন্ড নিয়ে গেলো, ক্যাসিনোতে ঢুকলো, ঢুকে ওই যে ছোটো ছোটো বানায় চাকরির মতো ট্রান্সফার করলো, করে একটু ঘোরাফেরা করলো, হয়তো 500 পাউন্ড হারলো, হ্যাঁ না আবার টাকাটা ক্যাশ বানিয়ে নিয়ে আসলো, তার কার্ডে করে ব্যাংকে নিয়ে আসলো, ব্যাংক তাকে আর জিজ্ঞাসা করবে না, কারণ ক্যাসিনোর থেকে আসতেই পারে। আমি জাস্ট একটা কথা বললাম, আমি এত টাকা তো আর এইভাবে আনা যায় না, দুর্বলতা রয়ে গেছে বিভিন্ন জায়গায়, সব আইনেরই ফাঁক আছে পৃথিবীর সব জায়গার আইনেরই। তারপরেও আমি মনে করি যদি ডক্টর ইউনূস যদি পার্সোনালি রিকোয়েস্ট করেন সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকারকে, যে আমাদের এই টাকাগুলি যারা গেছে তুমি এগুলো আমাদের যতটুকু পারো ফেরত দাও, সব তো পাবে না, অনেক তো খরচও হয়ে গেছে, ইনভেস্ট হয়ে গেছে, অথবা থার্ড কোনো কান্ট্রিতে ইনভেস্ট হয়ে গেছে, অনেক কিছু তো হয় এখানে। তো সেগুলো যদি হয়ে যায় তাহলে পাওয়া খুব কঠিন, কারণ তাদের তো এখনও দেখি বিভিন্ন সময় ছবি টবি দেখি, জয়ের কোনো কয়েকদিন আগে একটা ছবি দেখলাম, মোটামুটি বিলাসবহুল জীবনযাপনই তো তারা করছেন, তাই না? এখন কী ইনকাম তাদের, কীভাবে, সে কি কোনো ট্যাক্সি চালায়, উবার চালায়, না কী করে, কী করে খায়, আমি বুঝি না তো কিছু। তো যে কিছু তো এটা করে, তো এই টাকাগুলি খরচ করে, যা বুঝি আর কি। তো এখন এভাবে চললে তো টাকা পয়সা আনা সম্ভব কিনা গভর্নমেন্টের পক্ষে আমি জানি না। তবে সরকার যদি বলে ওদেরকে একটু জিজ্ঞাসা করো তো ভাই তোমার টাকাটা কোত্থেকে আনছো, কোথায় পাইছো, তাহলে হয়তো একটা তারা ঝামেলায় পড়তে পারে। কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কি না এটা আমি জানি না, কারণ অনেক দেশকে আমি দেখেছি যে তুমি টাকা নিয়ে আসো তাহলেই হলো,
তুমি কিভাবে আনছো এটা আমি জিজ্ঞাসা করবো। অনেক দেশ, অনেক উন্নত দেশ আমরা দেখেছি সম্প্রতি কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি সেখানে এগুলি অভিযোগ। দেখেন এই যে কথাটা বললেন না, এটাও কিন্তু একটা অভিযোগ, এটা অভিযোগ। এই অভিযোগটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আমাদের দুদকের কাছে এই অভিযোগটা করেছে হলো ববি হাজ্জাজ। এখন উনি কিসের উপর ভিত্তি করে করেছেন আমি জানি না, তবে এটা তো ঠিক। শুনেন, কে নিয়েছে, কিভাবে নিয়েছে, এই আলোচনা হয়তো আমি দেখি নাই, কিন্তু এটা তো ঠিক যে রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনি করছেন, এটা ভারতের তামিলনাড়ুর যে কোরাল কি জানি কোরাল নাম না কি নাম জায়গাটার, ওই জায়গায় যে এই একই কোম্পানির কাছ থেকে, রাশিয়ার একই কোম্পানির কাছ থেকে এটা আপনার ওরা আনছে 3 বিলিয়ন দিয়ে, আমরা করছি 10 বিলিয়ন দিয়ে। ঘটনা তো একই জিনিস, একই কোম্পানির। বাংলাদেশের বড় বড় সবগুলা প্রকল্পে খরচটা বেশি হয়েছে ভাই। এখন এই খরচটা আপনি কে করছে? এখন আপনি বলেন না আমরা এইভাবেই কিনছি, তাহলে অদক্ষতার বিচার হতে হবে। কেন আপনি ঠুকে কিনলেন? জাতীয় সম্পদ আপনি অপচয় করছেন। আবার যদি বলেন না আমি এটা ভাগ করছি, কিছু টাকা নিজে নিছি, কিছু টাকা আমার মেয়ে নিছে, কিছু টাকা আমার ফ্যামিলি নিছে, তাহলে যারা নিছে তাদের বিচার হতে হবে। কাজে প্রসঙ্গটা উঠবে, আমি প্রমাণ করতে পারবো কি পারবো না এটা আমাদের অদক্ষতার ব্যাপার। দেখেন অনেকগুলি বিষয় কিন্তু আছে, আমি কতগুলি জিনিস আপনাকে বলি। আমরা না খুব মানুষকে চট করে ক্ষমা করে দিই, চট করে ভুলে যাই। এই যে এত কিছু বলা হচ্ছে, আচ্ছা বাংলাদেশ ব্যাংকের যে টাকাগুলি চুরি হয়েছিল খেয়াল আছে? কয় মিলিয়ন ডলার চুরি হলো? 8 মিলিয়নের উপরে, 8 মিলিয়ন ডলার চুরি হয়ে গেল। আচ্ছা ওইটার জন্য কি কোনো বিচার হয়েছে পর্যন্ত? ওইটা নিয়ে আলোচনা হচ্ছে না, ওটা আলোচনা হওয়া উচিত। ওই সময় যদি গভর্নর ডক্টর আতিউর রহমান সাহেবের কেউ এখন পর্যন্ত জিজ্ঞাসাই করে নাই যে উনি 1 মাস এই ঘটনাটা জানার পরও গভর্নমেন্টকে আড়ালে রেখেছিলেন। কত বড় একটা অফেন্স। ওই টাকা না, ওই টাকার মায়া নাই আমার, যেটার খুব অল্প পরিমাণে আমরা পেয়েছি, শ্রীলঙ্কার কাছ থেকে কিছু টাকা পেয়েছিলাম, এটা মাঝপথে আটকে পড়ে গেছিল। মাঝপথে আলোচনা যখন আপনি করবেন সবই আলোচনা করবেন, দুর্নীতি আলোচনা করতে হবে, অব্যবস্থার আলোচনা করতে হবে, অবহেলার আলোচনা করতে হবে, এবং সবগুলি শাস্তিযোগ্য। এবং সবগুলির ক্ষেত্রেই কে ব্যক্তিটা আমার নাম বলার দরকার নাই, যেই হোক না কেন এই অপচয়ের জন্য প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে নাকি এরপরে যারা দায়িত্ব পাবে তারা যেন এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে 5 বার চিন্তা করে। জি, দুজনেই থাকুন আমার সাথে। আরেকটা বিরতির সময় গেছে আমাদের। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন মাসুদ কামাল এবং জাহিদ চৌধুরী। মাসুদ কামাল, কিছুদিন পরপরে এক একটা সিন্ডিকেট, এক একটা সংকটের কথা শোনা যায়। এখন দেখা যাচ্ছে যে ডলারের বাজার অস্থির এবং এরই মধ্যে এক্সচেঞ্জ হাউসগুলোতে লেনদেন বন্ধ হয়ে গেছে, এবং যেটি আশঙ্কার কথা যে সামনে রমজানে আবারও নিত্যপণ্যের দাম বাড়তে পারে। রমজানের যেই সব দ্রব্য আমাদের লাগে সেগুলো বেশিরভাগই আসলে আমাদেরকে আমদানি করে আনতে হয়। এই সংকট বা এই সিন্ডিকেট এটি শেষ কোথায় বা কেন হচ্ছে না, সমস্যাটা কোথায়? দুষ্ট লোকরা সবসময় কিন্তু নানা ধরনের পায়তারা করবেই, এটা তাদের স্বভাবের মধ্যে, পার্ট অফ দেয়ার ক্যারেক্টার, এটা তারা করবেই। এখন এটাকে সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে তাদের ক্যারিশমা দেয়া, তাদের যোগ্যতা দেয়া, তাদের ইনস্ট্রুমেন্ট দেয়া, এটা হলো সরকারের যোগ্যতার উপর নির্ভর করে। সরকারের জন্য কিছুদিন পরপরই সব দেশেই একটা করে এরকম কিন্তু এসিড টেস্ট আসে যে তারা এই সময়টাকে কীভাবে মোকাবেলা করতে পারবে। আমি নিজে আশাবাদী, আমার কাছে এখনও মনে হয় এই সরকারের যতগুলি মন্ত্রণালয় আছে তার মধ্যে যে মন্ত্রণালয়টা আমি মনে করি খুবই যোগ্য লোকের হাতে পড়ছে সেটা হলো আপনার অর্থ ব্যবস্থা, যেটা আছে অর্থ মন্ত্রণালয়, যোগ্য লোকের হাতে পড়েছে। এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রী নিজে সালাউদ্দিন আহমেদ, দে আর ভেরি মাচ ক্যাপেবল আমার ধারণা আর কি। আমি অত অর্থনীতি বুঝি না, তারপর আমি যতটুকু বুঝি ওনারা ক্যাপেবল। এবং আমার ধারণা এই যেগুলো হয়েছে আমার মনে হয় এটা ম্যানেজ তারা করতে পারবে। কীভাবে করবে আমি বলতে পারবো না, তবে তাদেরকে এটা কিন্তু কেয়ারফুল হতে হবে, আমি তাদের কাছ থেকে আবেদন জানাবো। আবার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে আমার মনে হয়েছে সরকারের সবচেয়ে অবহেলিত সেক্টরটা হলো বাণিজ্য মন্ত্রণালয়। তারা বাণিজ্য মন্ত্রণালয় ভালো লোকের হাতে দিতে পারছে না। আগে ছিল সালাউদ্দিন আহমেদের উপর, উনি তো একটা কারণ বাড়তি দায়িত্ব ছিল ওনার, উনি এটা পারেন নাই। উনি অর্থ মন্ত্রণালয় ভালো করেছেন, এখানে পারেন নাই। আর পরে যাকে দিয়েছে আমার কাছে ওনাকে আপ টু দ্য মার্ক মনে হয় না। উনি ব্যবসায়ী মানুষ তো, উনি ব্যবসায়ীদের স্বার্থটাই বুঝেন আমার ধারণা। উনি এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। এই সময় ওনার দৃশ্যমান একটাই কাজ, সেটা হলো সিন্ডিকেটের পক্ষ হয়ে তেলের দাম বাড়ানো, যাতে নাকি জনগণের কোনো লাভ হয় নাই, সিন্ডিকেটের লাভ হয়েছে। এবং বাড়ানোর পরে আবারও তেল আবার হবে, আবার বাড়াবে। কারণ এদের তো আপনি কখনোই পেট ভরাতে পারবেন না, এবং উনি এই কাজের জন্যই আসছেন বেসিক্যালি।
উনি মানে চূড়ান্তভাবে একজন ব্যর্থ লোক এখানে আনা হয়েছে আমি মনে করি। উনি হয়তো ওনার ব্যবসাটা ভালো, উনি ভালো ব্যবসায়ী মেবি, কিন্তু উনি মানে জনসম্পৃক্ত ব্যক্তি না। সাধারণ মানুষের কষ্ট বোঝার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই, কারণ উনি তো কোনোদিন অভাব দেখেন নাই, উনি কষ্ট বুঝেন না। তেলের দাম কেজিতে লিটারে 8 টাকা বাড়লে কি কষ্ট হতে পারে, এটা উনি 7 দিন সাধনা করলে বুঝতে পারবেন না। ওনার সে ক্ষমতা নাই, কারণ উনি কখনো দেখেন নাই অভাব। কাজেই এটা মানে কী কারণে আমাদের সমস্যা কি জানিয়েছে, ইউনুস সাহেবের সবচেয়ে বড় সমস্যা পার্সোনালি মনে করি, উনি যাকে যাকে দিয়ে বসাইছেন উপদেষ্টা হিসাবে, এটা কী কারণে বসাইছেন, কোন যোগ্যতা বসাইছেন, কোন পদ্ধতিতে বসাইছেন, এটি আমার কাছে ক্লিয়ার না। দুনিয়ার সব অযোগ্য লোকগুলিকে আইনে কেন আইনে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন, আমি এটা বুঝি না রে ভাই। এবং আরেকটা জিনিস হলো কি, উনি চেঞ্জ করেন না, দিছি তো দিছি, সরামো না। আমি মনে করি উনি একটা কথা বলে খুব বিতর্কিত হয়েছেন, সেটা কি রিসেট বাটন টিপা। আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে উপদেষ্টাদের ক্ষেত্রে আরেকবার রিসেট করেন, কিছু উপদেষ্টা সরান, কিছু বাদ দেন, নতুন লোককে নেন। ভাই দেশে তো 18 কোটি মানুষের দেশ, অনেক লোক আছে। একদম পরিষ্কার। রমজানের আগে এই পরিস্থিতি একটু জাহেদ চৌধুরীর কাছে শুনতে চাই, একদম শেষ দিকে চলে এসেছে। আসলে এটা প্রতি বছরই আমরা এটা দেখি, রমজানের আগে এরকম একটা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়, রমজানে বাড়ানো হয়। আগে রমজান শুরু হলে বাড়ানো হতো, যখন এটা নিয়ে সমালোচনা হয়, এখন দেখা যায় 2 মাস অনেক আগে থেকেই বাড়িয়ে দেওয়া হয়। রমজান আসলে বলা হয় যে তখন আমরা কমিয়েছি, ব্যবসায়ীরা বলে যে দেখেন এইটা হলে বিক্রি হচ্ছিল, এটা কমিয়েছি। তো এই দুর্বৃত্ত চক্রকে ভাঙার দায়িত্ব কিন্তু সরকারের। আপনাকে মনে রাখতে হবে যে বেড়ে গেছে সিন্ডিকেট, এই সিন্ডিকেট উপদেষ্টার মুখে আমরা শুনতে চাই না। সিন্ডিকেট তো ভাঙার জন্য আপনি উপদেষ্টা, আপনাকে সরকারে বসিয়েছে, কিন্তু এই সরকার কি পারবে এতটা, মানে সেই ক্ষমতা কি রয়েছে? জনগণের সমর্থন রয়েছে, সরকারকে এটা পারতে হবে। এখানে ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, দেশের মানুষ ব্যর্থ হবে। সুতরাং তাদেরকে পারতে হবে, এবং এটা না পারলে এর দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। এবং আমার বিশ্বাস যে সরকার এখন থেকে যদি উদ্যোগী হয়, তারা বিভিন্ন সময়ে বলেন, আমরা দেখি যে তারা কি কি উদ্যোগ নিয়েছেন, তারপরেও যেখানে লুপ হোলসগুলো আছে সেই উদ্যোগ এবং চেষ্টার মাধ্যমে তাদেরকে এখানে সফল হতে হবে। এখানে তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আর যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকবে, যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে, তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। এখন কেউ কেউ বলেন যে ব্যবসায়ীদের এইরকম বিচার আচার করলে তখন হিতে বিপরীত হবে। এই জুজুর ভয় দেখিয়ে আপনি পার পাবেন না। এই জুজুর ভয় দেখানোর সময় পার হয়ে গেছে। এখন আপনাকে অ্যাসার্টিভ হতে হবে যে ইয়েস, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা বাস্তবায়ন করব। তবে এটা করতে গেলে আপনাকে সেই পরিমাণ যোগ্যতার পরিচয় দিতে হবে। সরকারের সংশ্লিষ্টরা যদি সেটা করতে পারেন, তাহলে এটা মোকাবেলা করা খুব ভালো সম্ভব, এবং আমি বিশ্বাস করি এটা সম্ভব। জি, আমরা সেটি চাই যে রমজানের আগে যেটি ডলারের বাজারে অস্থিরতার কারণে যেই আশঙ্কা যেটি করা হচ্ছে যে আরেক দফা বাড়ার আশঙ্কা রয়েছে। আমি মাসুদ কামাল আপনার কাছে একটু যেতে চাই, একদম 1 মিনিটে যেটি জানতে চাই যে মিয়ানমারের আজকে আমরা দেখছি যে সামরিক কর্মকর্তারাই যেখানে আসলে বিদ্রোহীদের আসলে সহায়তা করছে, মিয়ানমারের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কারণ মিয়ানমারের যে পরিস্থিতি সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান আর্মি একের পর এক জায়গা দখল করে নিচ্ছে। মিয়ানমারের ভবিষ্যৎ কোন পথে দেখতে পাচ্ছেন? এটা হলো কি সহজ জিনিস ভাই, আপনি জনমতের সাধারণ মানুষের বিপরীতে আপনি যত পাওয়ারফুলি হন না কেন, বেশি দিন টিকতে পারবেন না। মিয়ানমারের সামরিক জান্তার আজকে সেই পরিণতি হতে যাচ্ছে। কিন্তু আরাকান আর্মি যারা দখল করতেছে, এটা আপাতত একটা বিজয়, কিন্তু এরপর আবার তারা কি করে? কারণ আমাদের কিন্তু ওনারা কে কি আমাদের অত মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমাদের সীমান্ত সুরক্ষিত শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না। আমাদের এখানে এসে যাওয়া রোহিঙ্গাদের আমরা ওদের এখানে ফেরত পাঠাতে পারবো কি পারবো না। আমি যতটুকু বুঝি, যতটুকু শুনেছি আর কি, যতটুকু পড়েছি, এই আরাকান আর্মিও যে আমাদের এই রোহিঙ্গাদের ফেরত নেবে সহজে, তা কিন্তু নয়। এখন এটা নিয়ে আরেক যন্ত্রণা কিন্তু আমরা পড়বো। জি নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে সংবাদ সম্প্রসারণে সময় দেওয়ার জন্য। এই ছিল আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গেই থাকুন।